আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এক্সেল বেজের পক্ষ থেকে এসএসসি 25 ফ্রি ক্যাম্পেইনে। আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, রাইট ফর্মস অফ ভার্ব। তো কথা না বাড়িয়ে শুরু করি। আহ, প্রথমে দেখি আমরা অ্যাকচুয়ালি রাইট ফর্মস অফ ভার্বে অ্যাকচুয়ালি কি কি আসবে। রাইট ফর্মস অফ ভার্ব আসলে ইংরেজির কোনো একটা নির্দিষ্ট টপিক না, এটি অনেকগুলো টপিকের এক সমন্বয় তৈরি একটা টপিক, যে এখানের মধ্যে ইউজ অফ টেন্স আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, ভার্বের বেস ফর্মের ইউজগুলো, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস বিএর অর্থাৎ এক কথায় নন ফাইনাল ভার্বের ইউজগুলো, ভয়েসের ইউজ এক্সেট্রা, এগুলো ছাড়াও আরো অনেক আছে। যেমন আমি বলতে পারি সিকোয়েন্স অফ টেন্স, পজিটিভ ভার্ব, ভার্বের মধ্যে এক্সেট্রা আরো অনেক কিছু আছে। তবে তোমাদের পরীক্ষার মধ্যে এখান থেকেই মূলত প্রশ্নগুলো আসে। তো সবার প্রথমে আমরা দেখি যে ইউজ অফ টেন্সটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ। তবে এখন যেহেতু তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি, আমি টেন্স নিয়ে আলোচনা করে সময় নষ্ট করব না। টেন্স ছোটবেলা থেকেই তোমরা সবাই আসলে পড়ে আসছো। আমি আমার মূল আলোচনার বিষয় হবে এই জিনিসগুলো। আজকে আজকে আমরা দেখব সাবজেক্ট অফ এগ্রিমেন্টের কিছু রুলস। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝতে হবে যে সাবজেক্ট অফ এগ্রিমেন্টটা আসলে কি। সাবজেক্ট অফ এগ্রিমেন্টটা হচ্ছে একটা বাক্যের মধ্যে সাবজেক্ট আর ভার্ব এগ্রি করছে নাকি, ওদের দোনোজনকে এগ্রি করতে হবে। এখন এগ্রিটা কিসে করতে হবে, যে আমার সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় আমার ভার্বটাকে সিঙ্গুলার হতে হবে, আর সাবজেক্টটা যদি আমার প্লুরাল হয় আমার ভার্বটাকে প্লুরাল হতে হবে। এই জিনিসটা মূলত এগ্রি করানো হচ্ছে সাবজেক্ট অফ এগ্রিমেন্ট। অর্থাৎ এখানের মধ্যে আমাকে বুঝতে হবে আমার সাবজেক্ট অথবা নাউন প্রোনাউনটা কখন সিঙ্গুলার, আর ওই অনুযায়ী আমাকে ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে, আর কখন প্লুরাল ওই অনুযায়ী আমাকে ভার্বটাকে প্লুরাল করতে হবে। এই জিনিসটা হচ্ছে মূলত সাবজেক্ট অফ এগ্রিমেন্ট। আর প্রথমে আমরা এখানে দেখি যে আমার অ্যাকচুয়ালি সিঙ্গুলার ভার্বগুলো কি কি। আমি যে বললাম যে আমার নাউনটা সিঙ্গুলার হলে আমাকে ভার্বটা সিঙ্গুলার ইউজ করতে হবে। সিঙ্গুলার ভার্বগুলো কি কি আমরা একটু দেখিনি। সিঙ্গুলার ভার্বগুলো হলো এম, ইজ, ওয়াজ, এরপর হ্যাজ, এরপর আমি বলতে পারি যে কোনো ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত হয় তখন ওই ভার্বগুলো অ্যাকচুয়ালি সিঙ্গুলার হিসেবে গণ্য হয়। আর একটা জিনিস মাথায় রাখবা, আমার নাউনের সাথে যখন এস বা ইএস যুক্ত হয় তখন সেটা প্লুরাল হয়ে যায়। আমি যদি বলি বয়, বয়ের সাথে যদি আমি এস বা ইএস যুক্ত করি, আমি এস যুক্ত করলে হয় বয়েস, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। কিন্তু ভার্বের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত করলে এটা প্লুরাল হয়ে যায়। আমি যদি বলি প্লে, এই ক্ষেত্রে এই প্লেটা হচ্ছে তোমার একটা প্লুরাল ভার্ব। আর এটার সাথে যদি আমি এস বাই এস যুক্ত করি, প্লেস দিয়ে দিই, তখন এটা হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব। এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর এরপরে যদি আমরা প্লুরাল ভার্বগুলো দেখি, প্লুরাল ভার্বগুলো হচ্ছে আর, এরপর ওয়্যার, এরপর হ্যাভ, এক্সেট্রা। আরো আরো অনেক ভার্ব আছে প্লুরাল ভার্ব। এইগুলাই হচ্ছে মূলত বেসিক পার্থক্যটা। বেসিকলি তোমাকে মাথায় রাখতে হবে নাউনের সাথে যখন আমার এস বাই এস যুক্ত হয় তখন এটা প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে যখন এস বাই এস যুক্ত হয় তখন ওটা সিঙ্গুলার হয়। তো আমরা ডিরেক্টলি রুলসে শুরু করি। প্রথমে আমরা এক নম্বর রুলসটা দেখি। এক নম্বর রুলসটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট হিসেবে যখন আনকাউন্টেবল নাউন, এরপর যে কোনো ধরনের নাম, এনি নেম, এরপর হতে পারে ভার্ব প্লাস আইএনজি এবং টু প্লাস ভি জিরো, এই জিনিসগুলো যখন আমার বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে বসে ওই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে ওই সবসময় এটা সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট সিঙ্গুলার হলে আমার ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। আমি একটা একটা উদাহরণ দিই। প্রথমে আসি, আনকাউন্টেবল নাউন হচ্ছে, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে যে নাউনগুলা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। আমি বলতে পারি ওয়াটার, আমি বলতে পারি সুগার, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এগুলো যখন বাক্যে সাবজেক্ট হিসেবে বসে আমাকে মাথায় রাখতে হবে এগুলো সবসময় সিঙ্গুলার। তাহলে যদি আমি একটা উদাহরণ দিই, আমি যদি বলি যে ওয়াটার হ্যাজ নো কালার, এখানে দেখো ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন। আমি কি বলছি, আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়, সিঙ্গুলার হয়, আর ভার্বটাও হবে সিঙ্গুলার। এখানে হ্যাভ এর জায়গায় এখানে কি হবে, হ্যাজ হবে, একটা সিঙ্গুলার ভার্ব এখানে ইউজ হবে। এটা আশা করি, এই উদাহরণটা আশা করি বুঝতে পারছো। এরপর দেখো যে আমি বললাম যে এনি নেম, যে কোনো ধরনের নাম। এক্ষেত্রে একটা মজার উদাহরণ আমি দিতে পারি, যে আমি যদি বলি যে রোমিও অ্যান্ড জুলিয়েট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, আমি এটা পুরোটা লিখলাম না। এখানে দেখো যে রোমিও অ্যান্ড জুলিয়েট, এখানে দেখে মনে হতে পারে যে
এটা একটা প্লুরাল, এখানে যেহেতু দুইটা ভার্ব আছে, কিন্তু না, তোমাকে মাথায় রাখতে হবে যে রোমিও এন্ড জুলিয়েট একটা বইয়ের নাম। আর আমি কি বলছি, যে কোনো ধরনের নাম, এটা হতে পারে বইয়ের নাম, জায়গার নাম, বা যে কোনো কিছুর নাম সবসময় তোমার কি হবে, সিঙ্গুলার হবে। এই জন্য যেহেতু এটা একটা বইয়ের নাম, এই জন্য এখানে একটা সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে। ওকে, এটা আশা করি বুঝতে পারছো। এরপর যদি আমরা দেখি, যে আমি বলছিলাম যে ভার্ব প্লাস আইএনজি আমার সবসময় সিঙ্গুলার হবে। যদি ভার্ব প্লাস আইএনজি যখন সাবজেক্ট হিসেবে থাকে, আমি এখানে বলতে পারি যে সুইমিং ইজ গুড ফর হেলথ। এখানে দেখো, সুইমিং একটা ভার্ব প্লাস আইএনজি এবং এটা একটা বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর যখনই বাক্যে ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট হিসেবে হবে, আমার তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার ওটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। আর যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, আমার ভার্বটাও সবসময় সিঙ্গুলার হতে পারে। সেম উদাহরণটা দিয়ে আমি টু প্লাস ভার্ব, টু প্লাস ভি জিরোটা বুঝাতে পারি। যেমন আমি যদি বলি যে টু সুইম ইজ গুড ফর হেলথ। এখানেও আমরা দেখো যে টু সুইম হচ্ছে এখানে বাক্যে সাবজেক্ট সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর যে আমি যেহেতু বললাম যে টু প্লাস ভি জিরো যখন বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত, তখন আমাকে ধরে নিতে হবে যে সাবজেক্টটা সিঙ্গুলার। আর সাবজেক্ট সিঙ্গুলার অর্থাৎ আমার ভার্বটাও কি হবে, সবসময় সিঙ্গুলার হবে। এই রুলটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমি সেকেন্ড রুলে যাচ্ছি। 2 নম্বর রুলসটা হচ্ছে যে বাক্যে যখন আমার ইচ আর এভরি, এদের পরে আমার নাউন সিঙ্গুলার হয়, আর নাউনটা হয় সিঙ্গুলার। আর যেহেতু নাউন সিঙ্গুলার, আমার ভার্বটাও কি হবে, সিঙ্গুলার। আমি যদি একটা উদাহরণ দিই, জিনিসটা একটু ক্লিয়ার হয়। আমি যদি বলি যে ইচ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট। এখানে দেখো ইচ আছে, আর ইচের পরে আমার যে একটা নাউন আসবে, অর্থাৎ যে সাবজেক্টটা হবে সেটা সিঙ্গুলার হবে। আর সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্বও সিঙ্গুলার। এই ক্ষেত্রে আমি কখনো এটা 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 ব্যবহার করতে পারবো না যে ইচ স্টুডেন্টস, আমি কখনো লিখতে পারবো না। আমাকে সবসময় লিখতে হবে ইচ স্টুডেন্ট। আর যেহেতু এই নাউনটা সিঙ্গুলার, আমার ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। এই রুলটাও আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপর আমি 3 নাম্বার রুলে যাই। 3 নাম্বার রুলটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট রুল। যে আমি এখানে লিখছি যে ওয়ান অফ, এরপরে ইচ অফ, এরপর আইদার অফ, এরপর নাইদার অফ। এই জিনিসগুলোর পর তোমার সবসময় মাথায় রাখতে হবে, তোমার নাউন অথবা সাবজেক্টটা হবে প্লুরাল, আর ভার্ব হবে তোমার সিঙ্গুলার। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। আমি একটা উদাহরণের মাধ্যমে এটা তোমাকে দেখাই। যে আমি বলতে পারি যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ ডক্টর। এখানে দেখো, আমার বাক্যে ওয়ান অফ আছে, ওয়ান অফ এর পরে আমি যে সাবজেক্টটা দিব বা নাউনটা দিব, এটা দেখো প্লুরাল, ফ্রেন্ডস প্লুরাল। কিন্তু আমার ভার্ব যেটা, সেটা হবে আমার সিঙ্গুলার। তো এই রুলসটা ভালো করে মাথায় রাখবা যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ। এখানে আরেকটা জিনিস আছে যে দ্য নাম্বার অফ। এই জিনিসগুলো যখন আমার বাক্যে থাকবে, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে আমার নাউন অথবা সাবজেক্টটা প্লুরাল হবে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ ডক্টর। এই রুলটাও আশা করি বুঝতে পারছো। এরপর আমি আমার লাস্ট, যে সিঙ্গুলার ক্ষেত্রে আমার যে লাস্ট রুলটা, ওটাতে আমি যাচ্ছি যে আমার এন্ড দ্বারা যুক্ত যদি দুটি সাবজেক্ট থাকে, সরি, এটা যুক্ত হবে সাবজেক্ট, ওই ক্ষেত্রে এটা সাধারণত হয় প্লুরাল। কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার এন্ড দ্বারা যুক্ত সাবজেক্টটা আসলে কি মিন করছে। এখানে একটা উদাহরণ দিলে অ্যাকচুয়ালি ব্যাপারটা ভালো করে ক্লিয়ার হবে। আমি যদি এখানে একটা উদাহরণ দিই যে ব্রেড অ্যান্ড বাটার ইজ
মাই অনলি ফুড। এখানে দেখো, তুমি দেখতে পাচ্ছ ব্রেড এন্ড বাটার এখানে দুইটা জিনিস। তোমার মনে হইতে পারে যে এই ক্ষেত্রে আমার দুইটা চালে এখানে আর হওয়ার, কিন্তু কিন্তু না। ব্রেড এন্ড বাটার, তারপর আমি যদি বলি এভাবে বলতে পারি যে ব্রেড এন্ড জ্যাম বলতে পারি আমি। এগুলোর ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে এই ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড জ্যাম এগুলা দিয়ে একটা জিনিস বোঝাচ্ছে, একটা ওয়ান সিঙ্গেল থিং, একটা জিনিসই বোঝাচ্ছে। যার কারণে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এই ধরনের ওয়ার্ডগুলো যখন বাক্যে থাকবে এন্ড দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও এটা তোমার ভার্বটা কি হবে, তোমার সিঙ্গুলার হবে, যেহেতু এখানে ব্রেড এন্ড বাটার দ্বারা একটা জিনিসই বোঝানো হচ্ছে। এই উদাহরণটা যদি আরেকভাবে আমি লিখি যে ব্রেড এন্ড বাটার ইজ ফাউন্ড ইন দ্য মার্কেট। এখানে দেখো এই ক্ষেত্রে আমি ইজটা না দিয়ে আমি ব্যবহার করবো এখানে আরটা সঠিক হবে। কেননা এখানে বলা হয়েছে ব্রেড এবং বাটার দুইটা আলাদা জিনিস, যে যে মাখন এবং পাউরুটি বাজারে পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়। ওই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো দুইটা আলাদা জিনিস বোঝানো হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিসই বোঝানো হয়েছে। এই জায়গায় তোমাদের অ্যাকচুয়ালি পার্থক্যগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। এটা তোমার বাক্যের কনটেক্সটের উপর। এখন আমি বলতে পারি যে সেকেন্ড লাইনটার ক্ষেত্রেও এখানে ইজও কারেক্ট হতে পারে, কারণ আমার বাক্যের কনটেক্সটটা তোমাকে খেয়াল করতে হবে। আমি কি বলতেছি যে মাখন পাউরুটি যে খাবারটা ওইটা পাওয়া যায়, নাকি মাখন এবং পাউরুটি বাজারে পাওয়া যায়। এই জিনিসটা অ্যাকচুয়ালি খেয়াল রাখতে হবে। পরীক্ষা আসলে এত কমপ্লিকেটেড জিনিস দিবে না। পরীক্ষায় সাধারণত এই ধরনের জিনিস থাকে, যেমন ব্রেড এন্ড বাটার ইজ মাই অনলি ফুড, বা এই ধরনের কোনো একটা সেন্টেন্স থাকতে পারে। ওই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ব্রেড এন্ড বাটার দ্বারা যখন একই জিনিস বোঝানো হচ্ছে তখন তোমার সাবজেক্টটা কি হবে, সিঙ্গুলার হবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ ধরে যুক্ত থাকার জন্য। আজকে এটুকুই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা পার্ট আমরা শেষ করলাম। পার্ট 2 তে আমরা এরপরে আরো কিছু রুলস দেখব। ধন্যবাদ।